আপনি আসলে কে? নিজের সত্যতা জানার উপায়। উপনিষদগুলির যে শ্লোক সমূহ, যে বক্তব্য আছে, সেগুলিকে তথ্য হিসাবে দেখা উচিত। কিন্তু আমাদের অর্থাৎ সাধারণ পাঠকদের কাছে সেগুলি তত্ত্ব বা সিদ্ধান্তের ন্যায় প্রতিপন্ন হয়। আর এমনিতেই আমরা যখন চেতনার সম্পর্কে কোনো আলোচনা করি, যেমন আমাদের বাস্তবিক স্বরূপ যে চেতনা, তা জানার জন্য নিরন্তর অভ্যাসের মধ্যে দিয়ে যাচাই করতে হয়, তবে ওই বিষয়টি নিজের মধ্যে বা নিজের ভেতরে স্থিত হয়ে যাবে যে বাস্তবে আমি বা অহম হলো চেতনা। এটা কি এক প্রকারের নিশ্চিতীকরণ? প্রথমে মনে রাখতে হবে, এটা কোনো নিশ্চিতীকরণ নয়, এটা প্রয়োগ। বারবার প্রয়োগ করতে হবে। যদি সেই প্রয়োগ আপনার বৃত্তিগুলির বিরুদ্ধেও যায়, এবং তা যতই বিরুদ্ধে যাক না কেন, তথাপি বারংবার প্রয়োগ করলে অন্তত সেই প্রয়োগ মনে বসে যায়। বিভিন্ন প্রকারে নিজে নিজেকে জিজ্ঞাসা করুন যে আমি শরীর, না আমি চেতনা। দিনে শতবার জিজ্ঞাসা করুন। আর এভাবে জিজ্ঞাসা করবেন না যেন আগে থেকে আপনি উত্তরটা জানেন যে আমি চেতনা। একেবারে পূর্ব ধারণা রহিত হয়ে জিজ্ঞাসা করুন, আমি কে? একটা প্রয়োগ করে দেখা যাক, ঠিক আছে? আপনার শরীরে কোনো একটি অংশে, যেমন মনে করুন পায়ে যদি যন্ত্রণা শুরু হয়, তবে আপনি কি বলবেন? বলবেন যে পা যন্ত্রণা করছে, তাই না? বিষয়টা ভালো করে বুঝুন। আপনার পায়ে যন্ত্রণা হচ্ছে, বাকি কোনো অঙ্গের খেয়াল কেন আসছে না? আপনি যদি শরীর হন, তবে আপনার শরীরের সব অঙ্গ একসঙ্গে যন্ত্রণা অনুভব করবে, তাই না? আপনি শুধু পাকেই অনুভব কেন করতে পারছেন? কেননা পায়েতে যন্ত্রণা হচ্ছে। ব্যাপারটা এমন নয় যে পায়ে কি আছে, বিষয়টা হলো পায়ে কোনো জিনিস আছে যে অনুভব নিচ্ছে। বলবেন না যে পায়ে ব্যথা আছে, আমি বলবো পায়ে চেতনা আছে। আপনার চেতনা গিয়ে পায়ে বসে গেছে, তাই পায়ের ব্যথা অনুভব হচ্ছে। তাহলে শরীর আগে আসছে না চেতনা আগে আসছে? চেতনা আসছে। চেতনাই আপনাকে শরীরের অনুভব করাচ্ছে না। যদি শরীরের কাছে পর্যাপ্ত সামর্থ্য থাকতো, তবে শরীরের সমস্ত অংশ আপনাকে তাদের অনুভব করিয়ে দিত। শরীরে কিছু নেই। শরীর তো তেমনই, যেমন ঘরের মেঝেতে পড়ে থাকা জিনিসগুলির মতো, যেগুলি একেবারে অন্ধকারে পড়ে আছে। এরপর সেখানে টর্চ মারলে সেই ভাগটি দেখা যায়, যার উপরে টর্চের আলো পড়ছে। চেতনা কি? টর্চের আলো। শরীর কি? ওইসব জড় বস্তু যেগুলি মেঝেতে পড়ে আছে, যেগুলি শুধুমাত্র বলার জন্য আপনার আপনার ঘরে পড়ে আছে, কিন্তু আপনার কোনো অনুভব হবে না যতক্ষণ পর্যন্ত তার উপরে চেতনার আলো না পড়বে। বন্ধ ঘরে আপনার কামরাতে আপনারই জিনিস কামরার মধ্যে যদি পড়ে থাকে, তবে আপনার সেগুলির কি কোনো অনুভব হয়? চোখের দ্বারা কোনো অনুভব হয়? যখন তার উপরে চেতনার প্রকাশ পড়ে, তবেই অনুভব হয়। তাহলে প্রথমে কে এলো? চেতনা। দিনভর এই রকমের প্রশ্ন করতে হয়। নিশ্চিতকরণের কথা বলছি না যে আপনি নিজেকে বোকা বানিয়ে একেবারে মুখস্থ করে নিয়েছেন যে আমি চেতনা, আমি তো চেতনা, আমি তো চেতনা। এরকম করবেন না। কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, আর তার তর্কযুক্ত উত্তর খুঁজতে হবে। যে উত্তরগুলি পাবেন সেগুলি যদি একই দিশাতে যাচ্ছে দেখেন, তো আপনাকে মানতেই হবে কি ভাই, ভাই আমি তো চেতনা। চলুন আরো প্রয়োগ করা যাক। একদিন আপনি নিজের ওজন, রক্তচাপ, হৃদস্পন্দন, রক্তে গ্লুকোজের পরিমাণ এবং আরও দু চারটি পরিসংখ্যান করে নেবেন। এই কাজ এমন কোনো দিনে করুন যেদিন আপনার কিছু কাজ করার ইচ্ছা হচ্ছে না, মন খারাপ আছে, আর একেবারে অলস থাকবেন। আর অন্য কোনো দিন আপনি ধরে নিন যেদিন মন একেবারে প্রফুল্ল, ফুস মেজাজে, উৎসাহপূর্ণ। ওই দিনেও শরীরের সম্বন্ধিত যত পরিসংখ্যান হয় সেগুলিও দেখে নিন। আপনি জানতে পারবেন যে মনের স্থিতিতে বিস্তর পার্থক্য আছে, আর শরীরের স্থিতিতে বেশি কোনো পার্থক্য নেই। শরীরের স্থিতিতে 1% 2% তফাৎ আছে, কিন্তু মনের স্থিতিতে বিস্তর
পার্থক্য আছে। তো আপনি কি জানতে পারলেন? যে আমি হলাম চেতনা, শরীর নয়। আপনাকে কেউ জিজ্ঞাসা করছে দ্বিতীয় দিনে, কেমন আছো? আপনি বলছেন, খুব ভালো আছি। আর প্রথম দিন জিজ্ঞাসা করছিল, কেমন আছো? তো আপনি বলছিলেন, ফাঁসি লাগানোর দড়ি খুঁজছি। আপনার অবস্থা পুরোপুরি বদলে গেছে না? কার বদলানোর কারণে? শরীরের? না, চেতনার স্থিতি বদলে গিয়েছিল। চেতনা বদলালে আপনি বদলে গেলেন। চেতনার স্থিতি বদলাতেই উৎসাহিত হওয়া আর আত্মহত্যার জন্য কৌতূহলী হওয়া, এমন পার্থক্য রয়েছে। আর শরীর একদম বদলায়নি। এখন বলুন, আপনার প্রথম সম্বন্ধ চেতনার সাথে না শরীরের সাথে? চেতনার সাথে না? অনেক জওয়ান লোক আছে যাদের শরীর একদম হাট্টা কাট্টা, ষাঁড়ের মতো শক্ত শরীর, সেও আবার আত্মহত্যা করে নেয়। কেন? শরীর তো ঠিক ছিল, খারাপ কি হয়ে গিয়েছিল? চেতনার স্থিতি। তাহলে প্রথম সম্বন্ধ কার সঙ্গে? শরীরের, চেতনার? যদি শরীরের সাথে ব্যক্তিটির প্রথম সম্বন্ধ হতো, তাহলে শরীর এত প্রিয়, সুন্দর, আকর্ষক, বলিষ্ঠ হওয়ার সত্ত্বেও আত্মহত্যা কেন করলো? কেননা আপনার প্রথম সম্বন্ধ শরীরের সঙ্গে নেই। শরীর খুব সুস্থ হলেও আপনার মনে হতে পারে যে জীবন সমাপ্ত করে দিই। কিন্তু চেতনা যদি সুস্থ হয়, তাহলে জীবন সমাপ্ত করার ভাবনা আপনার মনে কখনো আসবে না। এখন বলুন, আপনি প্রথমে কি, চেতনা না শরীর? চেতনা। এই সব জিজ্ঞাসা রোজ করতে হয়। আপনার পা আমি বলতে পারে না। আপনার প্রথম পরিচয় পায়ের সাথে নয়। আমরা অনেক সময় বলে থাকি না যে আমার অপমান হয়েছে। বলুন, শরীরের কি ক্ষতি হয়? আঘাত কিন্তু খুব গভীর অনুভব হয়, ভেতরে ভেতরে ঝিমিয়ে যায়। আপনার কি ক্ষতি হয়? অপমান হয়েছে। বলুন, শরীরের কি কোনো ক্ষতি হয়? নাকে কোনো চোট লাগে না, অথচ যখন বলেন যে আমার নাক কাটা গেছে, আমার অপমান হয়েছে, নাকে সত্যিই আঘাত লাগে কি? নাক তো তেমনই আছে, কিন্তু আপনি ভেতর থেকে একদম নিমিয়ে ঝিমিয়ে পড়েন। এরকম কেন হলো? কোথায় আঘাত হয়েছে? শরীরে তো কোনো আঘাত লাগেনি। তবুও আপনার অবস্থা এতটাই খারাপ হয় যে আপনি এদিকে ওদিকে বুক লুকোতে চান। তাহলে কি হলো? এমন কেন? আর অনেকবার শরীরে অনেক ক্ষত হওয়ার সত্ত্বেও আনন্দিত থাকেন। আপনি কি শরীর? আপনি যদি শরীর হতেন, তাহলে শরীরে ক্ষত হলে আপনার অবস্থা নিশ্চিতরূপে খারাপ হওয়া উচিত ছিল। কিন্তু এটা তেমন নয়। অনেক সময় শরীরের ক্ষত দুঃখ দেয়, আবার কখনো শরীরের ক্ষতর জন্য গৌরবও হয়। হয় কিনা? হ্যাঁ, হয়। তাহলে শরীরের সঙ্গে আপনার সম্বন্ধ অবশ্যই আছে, কিন্তু তা আপনার প্রথম পরিচয় নয়। খুব খিদে পেয়েছে, কেউ যদি খাবার ছুঁড়ে দেয়, প্রত্যাখ্যান করে দেন কেন? খিদে তো খুব লেগেছে। শরীর কি বলছিল? খেয়ে নাও। তবে প্রত্যাখ্যান কেন করেন? আবার কখনো কখনো খুব খিদে লাগলে বা একদম না লাগলেও কেউ যদি খারাপ গন্ধযুক্ত খাবার একটু ভালোবেসে খেতে দেয়, তো খেয়ে নেন। আপনি জানতেন যে গন্ধ আসছে, বাসি খাবার, কিন্তু যে খাবার দিচ্ছিল সে এত যত্ন সহকারে ও ভালোবেসে দিচ্ছে যে আপনি বলেন, নিয়ে এসো। কেন? ওই খাবার তো শরীরের ক্ষতি করবে, কেন খেয়ে নেন? আপনি যদি শরীর হতেন, তাহলে ওই খাবার প্রত্যাখ্যান করে দিতেন, তাই না? কিন্তু কেন প্রত্যাখ্যান করেননি? রোজকার জীবনে এই সব বিষয়গুলির উপর নজর রাখতে হয়। আর একেই বলে প্রতি মুহূর্তে জীবনকে অবলোকন করা। চলতে ফিরতে অনেক কথা নিজে নিজেই স্পষ্ট হয়ে যায়। চলছেন, ফিরছেন, জানছেন, বুঝছেন, বিষয়গুলি পরিষ্কার হচ্ছে। এই প্রয়োগ যদি কোনো জানোয়ার নিজের উপরে পড়ে, তবে তার পরিণাম ভিন্ন আসবে। একদম আলাদা না আসতে পারে, কিন্তু ভিন্ন আসবে। একটি মুখ্য প্রশ্ন হলো, চেতনার যে ক্রমাগত বদলাতে থাকা অবস্থা, মানে পরিবর্তনই হলো নিয়ম। পরিবর্তনশীল চেতনার অবস্থাতে একজন ব্যক্তি কিভাবে শান্ত থাকতে পারে বা ভারসাম্য বজায় রাখতে পারে? সমতা বা ভারসাম্য তখনই রাখা সম্ভব যখন ওইসব পরিবর্তন কি চাইছে বা কিসের দাবিতে হচ্ছে তা স্পষ্ট হয়ে যাবে। স্পষ্ট করে দেখে নিন, নইলে পাগল হয়ে যাবে। ধরে নিন আপনি কোনো উঁচু পাহাড়ের শিখরে যেতে চান। তো তাহলে আপনি নিচে কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে অন্য বিন্দুতে যাবেন না। যে গাড়িতে যাত্রা করছেন সেই গাড়িটি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব দিশাতে মুখ করবে না। এমন কোনো দিশা নেই যেদিকে গাড়ি মুখ
না করে। 2-3 ঘন্টার যাত্রা, এক বিন্দু থেকে আপনাকে ওই দ্বিতীয় বিন্দুতে পৌঁছতে হবে। তো হিসাব মতো গাড়িটি নিরন্তর একই দিকে সোজা যাত্রা করে আপনাকে ওই দ্বিতীয় বিন্দুতে পৌঁছে দিতে পারে। কিন্তু যেভাবে চেতনার অবস্থাগুলি ক্রমাগত বদলাতে থাকে, তেমন ভাবে গাড়ির দিশাও কখনো এদিকে ওদিকে, আগে বামে ডানে হয়। তো আপনি কি চিৎকার করা শুরু করেন কি আমার তো এখানে যাওয়ার ছিল? কখনো গাড়িকে উল্টো দিকে ও চলতে দেখা যায়, একদম চলতে পারে। কেননা পাহাড়ি রাস্তা যখন পুরো গোল গোল ঘুরবে, তখন সব দিকে কখনো না কখনো গাড়ির মুখ তো হবেই। আপনি কি বলবেন যে গাড়ি এতবার দিক পরিবর্তন কেন করছে? বুঝতে পারছেন? ধরুন আপনি দক্ষিণ থেকে যাচ্ছেন আর আপনাকে পৌঁছতে হবে উত্তর দিকে, তাহলে গাড়ির মুখ নিরন্তর কোন দিকে হওয়া উচিত? উত্তর দিকে, না? কিন্তু এই জীবনের গাড়ির রাস্তা বাঁকা, যদিও শেষ পর্যন্ত ওকে যেতে হবে উত্তর দিকে, কিন্তু মায়াবী রাস্তাগুলিতে কখনো তার মুখ কোন দিকে দেখা যায়? কখনো দেখা যায় দক্ষিণে, কখনো পশ্চিমে, কখনো দক্ষিণ পূর্বের দিকে, আবার কখনো আকাশের দিকে। আর এই সব যে চলছিল, তার মধ্যেও আপনি শান্ত কি করেছিলেন? কেননা এই বিশ্বাস ছিল যে যেদিকে ঘুরি না কেন, আমার জানা আছে যে প্রতিটি মোড় আমাকে গন্তব্যে নিয়ে যাচ্ছে। ঠিক রাস্তা নিয়েছি, নিজের বুদ্ধি দিয়ে, বোধ দিয়ে সঠিক রাস্তা নিয়েছি। খুব ভালো হতো আমার যদি সোজা উত্তর দিকে যাওয়ার রাস্তা মিলে যেত। কিন্তু জীবন এরকম নয়। গন্তব্যে পৌঁছাতে হলে কখনো এদিকে কখনো ওদিকে ঘুরে ঘুরেই যেতে হবে। এখানে চেতনার রং বদলাতে থাকে, তবুও সমতা বা ভারসাম্য বজায় থাকে। শান্ত হয়ে, স্থির হয়ে থাকবেন যদি জানা থাকে আপনার নিশানা একদম ঠিক আছে, লক্ষ্য স্থির আছে, আর নিজের সামর্থ্য অনুসারে ওই সব কিছু করছেন যা আপনাকে আপনার গন্তব্য পর্যন্ত নিয়ে যেতে পারে। চেতনার রং বদলাতে থাকে, তাই নিশ্চিত করে নেওয়া খুব প্রয়োজন যে সব রং চাইছে ওই অন্তিম লক্ষ্যকে। চেতনার দিশা বদলাবে, রূপ আকার বদলাবে, এসব তো হতেই থাকবে। কিন্তু এই সবের মধ্যে সুনিশ্চিত করে রাখুন যে যা কিছু হচ্ছে ওই অন্ত পর্যন্ত বা গন্তব্য পর্যন্ত পৌঁছানোর জন্যই হচ্ছে। কখনো হালকা হতে হবে, কখনো ভারী লাগবে, কখনো ক্রোধিত হবেন, কখনো শীতল হবেন, কখনো কারোর সাথে গলা জড়াবেন, তো কখনো যুদ্ধের পরিস্থিতিও আসতে পারে। কখনো একটু থামতে হবে, কখনো বা দৌড়াতে। এই সব পরিবর্তন বাইরে বাইরে চলতে থাকবে। ভেতরে ভেতরে স্থির থাকবেন, কেননা আপনি তো আশ্বস্ত আছেন যে আমি সঠিক দিকে যাচ্ছি। আর যা কিছু আপনি করছেন, এই সব নাচ গান, রঙ্গ তামাশা, এসব পুথাল পুথাল, এইসব উপদ্রব, এগুলো কিসের জন্য হচ্ছে? শুধুমাত্র গন্তব্যের খাতিরেই হচ্ছে। সবকিছু করতে হবে, কিন্তু রাস্তা ছেড়ে দিলে চলবে না। রাস্তা সোজাও নয়, আর ছাড়াও যাবেন। এই দুটি বিষয় আমাদের একসঙ্গে মনে রাখতে হয়। এই দুটি বিষয়ের মধ্যে কোনো একটিকে বুঝে নিতে সক্ষম হলেও দুটি বিষয় একসাথে বোধগম্য হওয়া একটু কঠিন। এই দুটি বিষয়কে যে একসাথে মনে রাখে, সে বিলক্ষণ মন হয়। রাস্তা সোজা নয়, আর জানতেও পারছেন যে সোজা নয়, আঁকা বাঁকা হচ্ছে, তবুও ছাড়া যাবে না, কেননা রাস্তা এমনই হয়। এই রাস্তা ছেড়ে দিলে জীবনের আরো অন্য সব বিচ্যুত পথ রয়েছে, তাতে তে থাকবেন আর বুঝতে থাকবেন। অতএব যা কিছু করছেন তাতে নিশ্চিত করে রাখুন যে এসব সমর্পিত ওই গন্তব্যের উদ্দেশ্যে। আমি গাড়িতে কেন উঠেছিলাম? গন্তব্যের খাতিরে। আমি গাড়ি থেকে নামলাম কেন? গন্তব্যের জন্য। আমি গাড়ির ড্রাইভারের সিটে কেন এলাম? গন্তব্যের জন্য। আমি গাড়িটির পেছনে সিটে গিয়ে বসলাম কেন? গন্তব্যের খাতিরে। এখন আপনি এসব আলাদা আলাদা কাজ করছিলেন কেন? গন্তব্যের উদ্দেশ্যে। কখনো গাড়ি চালাচ্ছেন, কখনো ড্রাইভারের পাশে গিয়ে বসলেন, কখনো বা পেছনের সিটে গিয়ে বসলেন। এসব বদলাতে থাকা রং হলো চেতনার কিনা। সুষুপ্তিতেও গেলেন মাঝে মাঝে, স্বপ্নও দেখে নিলেন গাড়িতে। কিন্তু এই সব যা কিছু আপনি করলেন, এতটা নিশ্চিত করে রাখুন যে আপনি কি কারণে করলেন। গন্তব্যের খাতিরে করেছেন, তো ব্যাস, তাহলে ঠিক আছে। আর এটা নিশ্চিত যে লক্ষ্য আপনাকে ওইসব কিছু করিয়ে তবে মানবে। লক্ষ্য আপনাকে সব রকমের পরীক্ষা নেবে। আপনার এক একটি ছোট থেকে বড় খুঁত খুঁজে খুঁজে
বের করে আপনাকে বিরক্ত করবে, অতিষ্ঠ করবে, যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে কোনো ত্রুটি বা দুর্বলতা থাকবে, সে ওই ত্রুটি বা দুর্বলতাকে খোঁচাতে থাকবে। এখন ভাবুন, একজন ড্রাইভার আছে যে রিভার্স লাগাতে জানে না। পৌঁছে যাবে সে গন্তব্যে? আটকে গেছে। একটু ভুল ছিল, কি ভুল ছিল? রিভার্স লাগাতেই জানতো না, আটকে গেছে। এক ড্রাইভার আছে, ওর জানা নেই যে কি করে গাড়ির কাঁচে জল দিতে হয়, সেও আটকে গেছে। ছোট থেকে ছোট যেসব ত্রুটি আপনার মধ্যে আছে, আরো যেমন টায়ার বদলাতে না জানা, জ্যাক লাগানো না জানা, তবে কোথাও না কোথাও আটকে পড়ে। শেষ পর্যন্ত বা গন্তব্য পর্যন্ত সে পৌঁছাবে যে নিজের শেষ ত্রুটিটিকে ও শুধরে নিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে, আর বলে যে বলো আর কি, বলো কোথায় খোঁট আছে, তাকেও হটাবো, তাকেও শুধরে নেব। আর সবকিছু করতে হবে, এমনকি সবচেয়ে অদ্ভুত যে ব্যাপার হতে পারে সেটাও করতে হয়। কি সেটা? অনেক সময় গন্তব্য উত্তর দিকে আর আপনি নিজেকে যেতে দেখবেন দক্ষিণ দিকে। এমনও হয় দক্ষিণ দিকে যেতে খারাপ লাগবে না, যদি আপনার জানা থাকে যে দক্ষিণের দিকে গেলেও যাচ্ছি আমি নিজের লক্ষ্যের দিকে, গন্তব্যের দিকে, তখন খারাপ লাগবে না, সমতায় স্থির থাকবে। এর বিপরীতও হতে পারে। যেমন আপনি সঠিক রাস্তাতে আছেন, কোনো কারণে আপনাকে কেউ গাড়িতে বসিয়ে দিয়েছে, আপনার কোনো শুভাকাঙ্ক্ষী, শুভচিন্তক, কিন্তু আপনার মধ্যে গন্তব্যের প্রতি না তো কোনো অনুরাগ আছে, আর না তো কোনো বোধ, দুটি বিষয়ই নেই। গন্তব্যের প্রতি আপনার কোনো লালসাও নেই, আর গন্তব্য যে কোথায় তাও আপনি জানেন না। আর আপনি গাড়িতে শুয়ে পড়লেন, ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে কিছু সময় পর্যন্ত মানুষের হুঁশও থাকে না, না? গাড়ি ঠিক যাচ্ছে, কিন্তু আপনার মধ্যে স্থিরতা থাকবে না। আপনি এদিক ওদিক দেখবেন, একেবারে হতবাক হয়ে, কোন গাড়ি এটা, আমি কোথায় বসে আছি, কেন যাচ্ছে? কখনো এরকম হয়েছে? আপনি ঘুম থেকে উঠলেন আর 2 মিনিট ধরে বুঝতে পারছেন না যে আমি কে, আমি কোথায় বসে আছি, এ গাড়িটি কোন দিকে আর কেন যাচ্ছে? গাড়ি ঠিক যাচ্ছে, কিন্তু আপনি তখন নিশ্চিত নন। আপনার মধ্যে ওই বিষয় সুনিশ্চিত হওয়া এবং আত্মবিশ্বাসের জেগে ওঠা প্রয়োজন, যে আমি শুয়েও ছিলাম কেন? গন্তব্যের জন্য। উঠেছি কেন? গন্তব্যের